এর মধ্যে এখন শঙ্কা আর প্রত্যাশা হাত ধরাধরি করে পাশাপাশি চলছে। একসময় মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে নির্বাচনের একটা ট্রেনে উঠে পড়লো, আরেক সময় মনে হলো যে বাংলাদেশ আসলে নির্বাচন বলি অন্য যে কোনো কিছুই বলি অনেক অনিশ্চিত, হানাহানি এবং পারস্পরিক দোষারোপের একটা চেষ্টা প্রকাশ চলছে। সবাই সবাইকে অবিশ্বাস করছে, এরকমও মনে হচ্ছে কখনো কখনো। এসব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পরিবেশ যথাযথভাবে সৃষ্টি করতে পারছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এসব নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ডক্টর এম সাখাওয়াত হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আপনাকে স্বাগত জানাই ডক্টর হোসেন। আমরা আমরা একটা মানে যে ইন্ট্রোটা দিয়ে আমি শুরু করলাম সেটাই আপনাকে আমি প্রশ্ন করি। আপনারা নিশ্চয়ই ক্যাবিনেটে বসেন, আপনারা উপদেষ্টা নিজেদের মধ্যে আলোচনা করেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার কাছে কি মনে হয় নির্বাচনটা আসলে কবে হবে? আমরা অনেক বিষয় নিয়ে আজকে আপনার কাছে হয়তো প্রশ্ন করবো, কিন্তু এই প্রশ্নটাই সবচেয়ে বেশি মানুষের মনে আসছে। আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা ওনার বক্তব্য যে কথা বলেছেন তার বাইরে তো আর আমার যাওয়ার কোনো উপায় নেই। উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে মাসে হতে পারে, প্রথমে উনি বলছেন এপ্রিলে, এখন এখন পরে উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে হতে পারে। অনেক বিবেচনা করেই হয়তো বলেছেন, পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও আলোচনা হয়তো হয়েছে। তো আমি সেখানেই থাকতে চাই যে ফেব্রুয়ারি মাসেই আমিও মনে করি প্রধান উপদেষ্টা যখন একটা কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে এটা চলে গেছে। এরপর আমার মনে হয় যে ইলেকশন ব্যাপারে আপাতত আমি সেখানেই থাকি, এটাই মনে করি। জি ডক্টর হোসেন, অনেকে যে এরকম বলেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আসলে অনেক দিন ধরে ক্ষমতায় থেকে যেতে চান, কেউ কেউ বলেন যে প্রধান উপদেষ্টাকে আরও কয়েক বছর ক্ষমতায় রাখা বা থাকার প্রশ্নে কেউ কেউ কথা বলছেন। অনেকে একথাও বলেন যে নির্বাচন প্রশ্ন উপদেষ্টাদের বিরুদ্ধে স্পষ্ট 2 বা 3 ভাগ রয়েছে। এই ব্যাপারগুলি কি আসলে সত্য? ডক্টর হোসেন, আপনি কি আসলে মনে করেন যে এই সরকার আরও একটু বেশি সময় থাকলে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে আরেকটু বেশি লাভজনক হবে বা থাকা উচিত, বা আপনি কি আরো থাকতে চান কিনা, সরাসরি যদি আমি প্রশ্ন করি? আমি খালেদ, আপনি আমাকে চেনেন, আজ থেকে চেনেন না তো? জি জি, 30 বছরের মতো ধরে সময় ধরে চিনি। জি 30 বছরের মতো হয়েছে। জি, আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম তাহলে বহু আগে আমি থাকতে পারতাম। ওকে, এটা আমি একবার আপনাকে বলেছি। রাইট রাইট। তারপরে কনসিকুয়েন্সেস কি হতো সেটা পড়েন না, রাইট। বাট আই কুড হ্যাভ এনি টাইম। তো আমার ওই ধরনের কোনো ক্ষমতা থাকার ইচ্ছা নাই। আমি যতটুকু সময় পেয়েছি আমি কিন্তু একদম খুব সিনসিয়ারলি আমি সাধারণ মানুষের জন্য, কারণ আমি যেখানে আছি দুটো মন্ত্রণালয়, একটা হচ্ছে আপনার নৌ মন্ত্রণালয় আর একটা হচ্ছে শ্রম মন্ত্রণালয়। আপনি দেখেছেন যে শ্রম মন্ত্রণালয়তে আমি কতখানি সিনসিয়ারলি শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য, একই সাথে মালিকরা যাতে শ্রমিকদের সাথে শ্রমিকদের দেনা পাওনা দিতে পারে সেজন্য যতটুকু করার, আমার মনে হয় যে এর আগে কোনো শ্রমমন্ত্রী এইভাবে করেনি। এটা আমি করেছি আমার নিজের উদ্যোগ, যেটা বলেন, বা আমি জনগণের জন্য, শ্রমিকদের জন্য, দেশের একটা সার্বিক যে পরিস্থিতি ছিল সেখান থেকে উত্তরণের জন্য। দ্বিতীয়, আপনি দেখেছেন যে নৌ মন্ত্রণালয়ে আমি আজকেও আমি বড় একটা মিটিং করেছি, এবং আমি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেগুলো নিরবিচ্ছিন্ন, একেবারে ধরেন যদি বলি ইংরেজিতে গড ফর সেকেন্ড প্লেস, যেখানে যোগাযোগ ব্যবস্থা এত খারাপ, নদীর মধ্যে ভাসমান লোকজন, চরের মধ্যে কোনো যোগাযোগ নাই, আমি সেসব জায়গায় চেষ্টা করছি অন্তত নৌপথের যোগাযোগ উন্নত করার জন্য। আমি এই কাজটুকু করছি, এবং এই কাজটুকু করায় আমার একটা ভেতরে একটা আনন্দ আছে। এটা আমি অত্যন্ত সাধারণ, একেবারে যদি বলি যে অত্যন্ত সাধারণ মানুষের সাথে আমার একটা যোগাযোগ, একটা কানেকশন হচ্ছে। এটা আমি অনেক আগের থেকে, আপনি জানেন, আমি যখন ইলেকশন করেছিলাম তখন থেকে শুরু করে এই পর্যন্ত আমার এটাই আমি একটা বড় অ্যাচিভমেন্ট মনে করি আমার জীবনের। আমার এরপরে আর কোনো থাকার ইচ্ছা নেই। এরপরে যে যদি বলি আপনাকে, আমার অভিব্যক্তিটা বলি, এরপরে পাওয়ারে থাকতে হলে আমাকে আমার প্রিন্সিপাল ত্যাগ করতে হবে। এটা এখন আর সম্ভব নয়। না, আপনাকে ধন্যবাদ। কিন্তু আমরা আপনি ঠিকই বলেছেন, আমি 30 বছর ধরে আপনাকে চিনি। আমরা যারা সাংবাদিকতার সঙ্গে আছি তাদের অনেকেই আপনাকে আসলে একই সময় ধরে চিনে জানে। আমি যেটি বলতে শুনেছি, আমি বাংলাদেশ থেকে একটু দূরে থাকলেও আমরা তো আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কথা হয়। অনেকেই বলছে যে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে আমরা গত 10 মাস ধরে একটু আলাদা দেখছি, বিশেষ করে গত 2-3 মাস। যেই প্রসঙ্গটি ধরে তারা বলছেন সেই প্রসঙ্গটি হচ্ছে চট্টগ্রাম বন্দর।
চট্টগ্রাম বন্দর পরিচালনার কাজটি আপনারা বিদেশি প্রতিষ্ঠানকে দিতে চাইছেন। প্রথমে আমরা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসই এই ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী, তিনি এটি জাস্টিফাই করতে চাইছেন, আপনাদেরকে বুঝাতে চাইছেন, কারণ তিনি একটি এনজিও ধর্মী মানুষ, তিনি গ্লোবাল এনজিও গ্লোবাল ফিল্ডে কাজ করে তিনি অভ্যস্ত। তিনি আসলে আমরা দেখেছি ডাননের মতো বা বড় বড় কর্পোরেট হাউসকেও বাংলাদেশে এসে যাতে তারা ব্যবসা করে, কাজ করে, সেই সব ব্যাপারে তারা অনেক আগ্রহ আছে। গ্রামীণ ফোনের ক্ষেত্রে টেলিনর কানা টানা এসবের ক্ষেত্রে আমি এটা বলতে চাই। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই ব্যাপারে আপনিও এটা নিয়ে অনেক কড়াভাবে আপনার পছন্দের কথা বলতেছেন। মানে আমাদের প্রশ্ন হচ্ছে যে বিদেশি কোম্পানিটিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়াটি যে আপনাদের সরকারে অগ্রাধিকার পাচ্ছে, এইটা কি আপনার কাছ থেকেই উৎসাহটা তার কাছে যাওয়া, নাকি ডক্টর ইউনূসের উৎসাহটা আপনাদের মধ্যে ছড়ানো গেল? মানে আমরা যেই একটু বড় হয়ে গেল প্রশ্নটা, তবু আমি শেষ করি। আমরা যেই ডক্টর এম সাখাওয়াত হোসেনকে চিনি, যে তিনি আসলে নিজে কনভিন্স না হয়ে কোনো কাজ করার কথা না, আপনি আমাদের যদি একটু বলেন যে আপনি কি কনভিন্স যে চট্টগ্রাম বন্দর আসলে বিদেশি প্রতিষ্ঠানকে দিলে এটা ঠিক হবে? আমি 100% কনভিন্স। কেন কনভিন্স আমি আপনাকে কিছু 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 ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত হচ্ছে যে এই কোম্পানি বা যেই আসুক, সে কিন্তু বন্দর পরিচালনা করছে না। লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, তারা কিন্তু বন্দর পরিচালনা করছে। বন্দর পরিচালনা করবে চিটাগং পোর্ট অথরিটি, এখন যা আছে তাই। তারা শুধু যেটা করবে, পরিচালনা করবে বা সেটা হচ্ছে অপারেট করবে, সেটা হচ্ছে ওয়ান পার্ট অফ বন্দর, দ্যাট মিনস 5টি টার্মিনাল। তারা 5টি টার্মিনাল অপারেট করবে আন্ডার একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, লিজ ফর, বা তাকে দেওয়া হবে কিছু বছরের জন্য। হয়তো সেটা 2 বছর বা 3 বছর পরে আবার নতুন, একদম বুঝে বুঝে যাওয়ার জন্য। আপনি তো এখন শিক্ষকও বা আগেও শিক্ষক মতো ধরনের ছিলেন, যে একটু বুঝে বুঝে যাওয়ার জন্য আর কি। আমি এই কথাটা প্রায় শুনি, আপনি যদি আমাকে একটু বুঝায় যান আর কি। আমি এই কথাটা প্রায় শুনি যে তারা বন্দর পরিচালনা করবে না, তারা আসলে 5টি টার্মিনাল অপারেট করবে। কিন্তু আমার প্রশ্ন, বন্দরের যে টোটাল কাজ, তাকে যদি আমি 100 বলি, 5টি টার্মিনাল অপারেট করাটাও তো তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ। সে পার্সেন্টেজ আসলে কত? মানে বন্দর পরিচালনার সিংহভাগই তো টার্মিনাল অপারেট করা আসলে, নাকি? না বন্দর শোনেন, না, আপনি একটা জিনিস বলেন, টার্মিনাল অপারেট করা মানে, আর এখন ধরুন আমাদের 18 বছর থেকে আমাদের একটা প্রাইভেট কোম্পানি বাংলাদেশে তারা পরিচালনা করছেন, এখন মানে আপনি একবার চিন্তা করেন, ওই কোম্পানিটি পরিচালনা করেছিল, ওই কোম্পানির জায়গায় যদি তাকে মানে যেহেতু 18 বছর বা 16 বছর থেকে আছে, রাইট, তাকে ডিপিএম মেথডে করতে 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 কিছু ভেস্টেড ইন্টারেস্ট তার সাথে ঢুকে গেছে। এবং এই ঢুকাতে আমি মনে করি বন্দরের যে কয়েকটা জিনিস তো হয়নি। আপনি যেখানে চিটাগং বন্দর এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে স্বীকৃত নয়, আমি যদি বলি, কারণ আমি একটু এগুলো, আপনি জানেন আমাকে যে কাজ দেওয়া হয় আমি ডিপে যাই। অনেক সময় অনেকটা লোকের হয়তো আমি একটু আগাম বলে ফেলি, এই জন্য চুপচাপ থাকি এখন। আগাম বলে ফেললে আবার লোকে হয়তো বুঝতে পারে না, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় দ্যাট ইজ কারেক্ট। যেই কোম্পানির কথা বলা হচ্ছে, আমি দুটো বলি, এখন বলতেই পারি, এটা হচ্ছে দুবাই পোর্ট অথরিটি। দুবাই পোর্ট, তার মানে এটা একটা পোর্ট, আপনার একটা বিশ্বব্যাপী পরিচালনাকারী, তারা অপারেটর এটা মনে রাখে, অপারেটর। সেই দুবাই পোর্টের সাথে বিগত সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় মাঝখানে একটা গন্ডগোল তারা করে ফেলেছে। সেটা হলো, যেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল সেটা, ওইটা বাদ দিয়ে তারা সৌদি আরবেকে দিয়েছে। সৌদি আরবে কিন্তু রেড সি বলে তাদের সৌদি আরবের কোম্পানি একটা পুরো আপনার 4টা টার্মিনাল কিন্তু অপারেট করছে এখন। হ্যাঁ, সেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল, তখন তাদেরকে দুবাই পোর্টকে বলন করে কিছু করেনি। এই সরকারের সময় যদি কাজটা শুরু করতে চায় সবাই, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি খালেদ, আপনি খবর নিয়েন, আমার সাথে যাদের কথা, ওয়ার্ল্ড ব্যাংক ওদিন কথা বলেছে এখন যদি আমরা না করতে পারি, পরবর্তী পর্যায়ে আমাদেরকে অন্যরকম সমস্যা দেখা দেবে, বিকজ দে ডোন্ট হ্যাভ ফেইথ অন আদার থিংস। আমার সাথে যারাই আসে, চায় না কেউ মংলা পোর্টের ডেভেলপমেন্টের জন্য, আমি অনেকই করে চায় না, আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে চায়নাকে আনতে। আপনি জানেন যে তার পিছনে কারা ছিল। এইগুলো যত তারা চায়নাও বলছে যে আমরা যত তাড়াতাড়ি পারি স্টার্ট করতে চাচ্ছি, কারণ আপনি জানেন আমাদের দেশে মানুষের অবস্থা। হ্যাঁ, আপনি জানেন
অলরেডি আপনি দেখেন কত রকম অভিযোগ আসতেছে, তাই না? না, তো সেগুলি ঠিক আছে। আমার মনে হয় যে আমি মোটামুটি বুঝতে পেরেছি। এই পর্যায়ে আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই আপনার অনুমতি নিয়ে। যেই ব্যাপারটাতে আমরা এখন একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে সরকারের যেহেতু একজন আনুষ্ঠানিক মুখপাত্র মানে আছেন, যে সরকারের প্রেস সচিব আছেন, উনি সবার পক্ষ থেকে, উনাকে আমিও প্রশ্ন করেছিলাম যে আপনি কি শুধু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কথা বলেন নাকি পুরো উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে। তো উনি বলেছেন যেহেতু প্রধান উপদেষ্টা পরিষদকে আসলে লিড দিচ্ছেন, সেটা আসলে পুরো সরকারের পক্ষ থেকেই কথা বলা হয়। তো সরকারের যে জায়গায় আমরা সরকারের সেই মুখপাত্রের বিভাগ অর্থাৎ প্রেস সচিব, উপপ্রেস সচিব, তাদের কথা এবং অন্যদের কথার মধ্যে একটু আলাদা থাকছে বা কার্যক্রমে, সেটা হচ্ছে যে কোনটা আসলে প্রেশার গ্রুপ, কোনটা আসলে মবের সংজ্ঞা কি। আমরা যদি আপনাকে উদাহরণ দেই যে থানা পুলিশ সরকারের নির্দেশনা মতো কাজ করতে পারছে না, কেউ কেউ বলছে। কোথাও কোথাও আমরা দেখছি থানা ঘেরাও করে নির্দোষ ব্যক্তিকে আটক করার জন্য চাপ দেওয়া হচ্ছে। কোথাও কোথাও আমরা দেখছি থানা ভাঙচার করে আসামি ছাড়িয়ে নেওয়া হচ্ছে। মানে কখনো বিএনপি, কখনো এনসিপি, বিএনপি বেশি এনসিপি কম, কখনো এনসিপি বেশি বিএনপি কম। এমন ঘটনার পর কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার যেহেতু এগুলি সামলাতে পারছে না, সেহেতু দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের জন্য কঠিন বা অসম্ভব কাজ। আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। মব, প্রেশার গ্রুপ, থানা ঘেরাও করা, মানে থানা বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আসলে একটা শিথিল অবস্থা বিরাজ করতেছে কিনা? দেখুন, এটা তো আপনি তো ওই ওই পরিমণ্ডলে নেই। তবে আমি একটা কথা আপনাকে বলি যে হ্যাঁ, আমিও মনে করি যে কোথাও কোথাও মানে শিথিল হয়েছে, ল্যাপস হয়েছে। একটা কথা কি খালেদ ভাই, ব্যাপারটা হলো কি, আপনি একটু চিন্তা করেন যে এই আইন শৃঙ্খলা যে যে আপনার সংস্থাটা আছে, আমি পুলিশ বা র্যাবের কোথাও দুটেই বলি, এদের অবস্থানটা কি ছিল আগে, আর এদের অবস্থান মাঝখানে কি হয়েছিল, আর এদের অবস্থান এখন কিরকম। একটা একই তো, এখন তো এখানে তো চেঞ্জ হয়নি। এমন তো না যে 1,20,00,000 বা 2,30,000 লোক একা রাতারাতি চেঞ্জ হয়ে গেছে বা তাদেরকে রিপ্লেস করা হয়েছে। ইটস নট পসিবল। একটা ডিমোরালাইজেশন কিন্তু, আমি যেহেতু ইউনিফর্মে আছি, আমার কাছে আমি সবসময় মনে করি যে একটা ডিফিটেড ডিভিশন, মনে করেন একটা ডিফিটেড ডিভিশন যে ডিফিট হয়ে গেছে, হু হ্যাজ সারেন্ডার্ড, তাকে আপনি আবার তৈরি করে ফাইট করতে সময় লাগে। আমি আবার থিওরিটিক্যাল কথা বলছি না, আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখে দিতে পারি। 16 ডিসেম্বরে যখন এই পাকিস্তান আর্মি আপনি সারেন্ডার করলো, সেই সোলজার গুলোকে মনে করেন যে আবার ফিরে গিয়ে, ডিড দে হ্যাভ সোলজার কোয়ালিটি? নো, মোস্ট অফ দেম ডিড নট। এবং তাদেরকে বেশিরভাগকেই আপনার চাকরি থেকে করা হয়েছে। কিন্তু ডক্টর হোসেন, আমি এই জায়গাটাও আবার একটু আমাকে বুঝতে চাই যে 1,20,000 পুলিশের যে কর্মকর্তা আছে, যদি আপনি তাকে মিন করে থাকেন, তাকে আপনি ডিফিটেড কেন বলতেছেন? কারণ আমি 5 আগস্টে কিন্তু পুলিশের বহু সদস্য বলেছেন যে তারা বাধ্য হয়ে তারা আওয়ামী লীগের এই সরকারে ছিল। আমি শোনেন, আমি একটা কথা বলছি, আমি ওভারঅল তাদের কথাই বলছি। আমি কিন্তু বেশ কিছুদিন এদের সাথে ছিলাম, রাইট, এবং আমি এই কথা তাদেরকে বলেছি যে ইউ হ্যাভ টু কাম আউট অফ দ্যাট ট্রমা। আমি পুলিশের কোনো কর্মকর্তার কথা বলছি না, আমি ওভারঅল ট্রুপসের কথা বলেছি। বাট দে আর নট ট্রমাটাইজড, দে আর ভেরি হ্যাপি। আমি আপনাকে বলি, আমাদের 20তম ব্যাচের আমি 20তম ব্যাচে কিছুদিন সরকারি চাকরি করছি, যেই পুলিশ অফিসাররা আওয়ামী লীগের আমলে খুব বাহাদুরি করছে, আমাদের অন্য 20 ব্যাচের অফিসারদেরকে কিন্তু তারা আটকায় রাখছিল। এখন তারা সামনে আইসে কিন্তু যতটা পারতেছে খুশির চোটে, আমি আপনাকে কি বলবো, তারা দে আর ভেরি হ্যাপি। এবং আওয়ামী লীগের 100 জন যদি পুলিশ কর্মকর্তা থাকে, তার মধ্যে 10 জন যদি আওয়ামী লীগের খুব ঘি মাখন খায় থাকে, 90 জনই অপ্রেস ছিল। ওরা তো বিজয়ী। আপনি কিন্তু আমার কথাটাকে আপনিও বুঝতে পারেন না। না, আমি পুলিশ অফিসারদের কথা বলছি না যারা এখন আপনি যারা বলেন খুশি, জি, তারা খুশি। পুলিশ অফিসার কি যায় রেড করতে? পুলিশ অফিসার কি যায় আপনার ডাকাত ধরতে? কে যায়? থানা পরিচালনাটা কারা করে? সেখানে তো আপনার ব্যাচের লোক যায় না। ওখানে তো যায় মানে ইন্সপেক্টর লেভেলের, তাই না? ওসি এরাই তো ছিল মাঠে। আমি যদি বলি, এনারাই তো মাঠে ছিল।
এদের উপরে এরা যা করেছে অন দ্য পিপল, পাবলিক, এবং এখনো তারা ভয় পায় যে পাবলিকের এগেনস্টে কোনো কথা বললে হয়তো তারা ওইভাবে হবে। আমি যেটা বলছি, বলার চেষ্টা করছি, আচ্ছা, আমি যেটা বলার চেষ্টা করছি, দেখেন মানে দে আর ডিফিটেড সোলজার। তারা ধরেন একটা রিজিমের নিচে তারা রিজিমকে পরিচালনা করছে একরকম। হ্যাঁ, যদি রিজিম বলছে যে ধরে আন, তারা বেঁধে নিয়ে আসছিল, মনে আছে আপনার? দে মেড দ্যাট পাওয়ারফুল। সেখান থেকে আমরা কি কানেকশনটা লুজ করলাম? আমরা আমরা ডক্টর সাখাওয়াত হোসেনকে আমরা আসলে শুনতে পাচ্ছি না। আমি ডক্টর সাখাওয়াত হোসেনের কানেকশনটা নিশ্চয়ই ঠিক করা হচ্ছে। আমি তার মধ্যে থেকে দুই একটা জিনিস একটু বলে রাখি, তাহলে আমাদের সময়টা একটু নষ্ট কম হবে। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে জুলাই মাসের শেষ দিকে জুলাই সনদ চূড়ান্ত হতে পারে বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দর্শকদের কাছে জাতীয় চূড়ান্ত হওয়ার ব্যাপারে যে আমরা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে এটি। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যেটি আসলে বলতে চেষ্টা করছেন যে সে যেহেতু মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা সরকারের যে অনুরোধ বা সরকারের যে আদেশ, সরকার তো আর অনুরোধ করে নাই তাদেরকে, সরকার যেগুলো আদেশ দিয়েছে তারা ধরে নিয়ে আসতে বলে তারা বেঁধে নিয়ে আসছে, তারা নিজেরা অনেক রকম অপারেশন চালিয়েছে, সেই জন্য তারা তাদেরকে ডিফিটেড মনে করতে পারে, এবং যারা তখন তাদেরকে ডিফিটেড মনে করে তারা রাতারাতি তারা আবার জনগণের পক্ষে হয়ে কাজ করবে বা জনগণের হয়ে তারা ভূমিকা নিতে পারবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার ক্ষেত্রে, সেটি হওয়ার সম্ভাবনা কম বলে জেনারেল সাখাওয়াত মনে করতেছিলেন। আমরা 2 মিনিট সময় তো মানে মানে একটা কানেকশন লুজ হয়ে গেলে এইটা মানে উনাকে আবার ডিসকানেক্ট করে আবার আমরা এটাকে আবার তার কাছে আবার আমরা যাচ্ছি। আর চট্টগ্রাম বন্দর নিয়ে যারা দর্শক ঢুকেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, চট্টগ্রাম বন্দর নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যেটি বললেন যে সে তার মধ্যে অনেকগুলি কারণ আছে, তার মধ্যে মানে যে উনি যেটি বলতে চাইলেন সেটি হচ্ছে যে তাদের আসলে বন্দর পরিচালনা করার দায়িত্ব দেওয়া হচ্ছে না, তাদেরকে দেওয়া হচ্ছে অপারেটরের দায়িত্ব, যে অপারেটরের কারণে তারা 5টি টার্মিনাল তারা অপারেট করবে। বন্দর পরিচালনা অন্যান্য দায়িত্ব চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের কাছেই থাকছে। আমরা প্রশ্ন করেছিলাম তাকে যে এটি সরকারের বড় প্রায়োরিটি কেন হলো। তার কথায় আমরা যেটি বুঝতে পারতেছি যেটি সরকারের বড়টা প্রায়োরিটি হয়েছে কারণ এখানে আসলে দুর্নীতি এবং অব্যবস্থা ঠেকানোর জন্য এবং বিনিয়োগের ব্যাপারটাও একটা বড় রয়েছে, সেটির কথা তিনি তার বললেন। আমরা তাকে শুনছিলাম। জেনারেল সাখাওয়াত আবার আমাদের সঙ্গে ফিরে এসেছেন। ডক্টর হোসেন, আমরা যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন সেটি হচ্ছে যে ডিফিটেড সোলজার তারা যেহেতু মাঠে যে কাজটি তাদেরকে করতে বলা হয়েছিল তারা এটি আরও নিষ্ঠুরতার সাথে করেছে, অনেক সময় তারা তাদেরকে অতিক্রম করে গিয়ে তারা এগুলি করতে চেয়েছে। এখন যেহেতু রাতারাতি তাদের এই পরিবর্তন হওয়াটা সম্ভব না, এখান থেকে আপনি বলছিলেন ডক্টর সাখাওয়াত হোসেন। আমি আপনার আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, আমরা প্রশ্ন আপনাকে যেটি করছিলাম যে সেটি হচ্ছে যে এই যে থানা পুলিশ পর্যায়ে সরকার অপরাধীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে কিনা, নাকি এক ধরনের শিথিলতা দেখাচ্ছে, এই কারণে যে এই শিথিলতা দেখিয়ে সরকার দেখাতে চায় যে এখনো নির্বাচনের জন্য আসলে এই সরকার যথোপযুক্ত পরিবেশ দিতে পারবে না। আপনার কাছে কি মনে হয় যে থানা পুলিশের এই যে শিথিলতা? এটা তো ধরেন এটা তো